My dear Russia, at the stroke of midnight, I am при осуществлении полномочий президента Российской Федерации. মনে আছে 2000 সালে একজন অখ্যাত কেজিবি অফিসার ক্রেমলিনে ঢুকেছিলেন, আর 26 বছর পর তিনি হয়তো পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী মানুষ। কেউ বলেন তিনি রাশিয়ার ত্রাণকর্তা, কেউ বলেন তিনি একনায়ক, কিন্তু সত্যিটা কি? খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের আজকের ভিডিওতে আমরা আবেগ দিয়ে তথ্য দিয়ে বুঝবো ভ্লাদিমির পুতিন আসলে কে, স্বৈরশাসক নাকি রাশিয়ার পূর্ণ জাগরণের নায়ক। দুই দিকের যুক্তি দেখব, তারপর আপনারাই সিদ্ধান্ত নেবেন। তো চলুন শুরু করা যাক। পুতিন স্বৈরচার নাকি মহান নেতা? 1999 সালে রাশিয়া একবার মনে করে দেখেন তো, দেশটা তখন কী রকম ছিল। তখন সেটা ধ্বংসস্তূপে ছিল। সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে, অর্থনৈতিক কলাপস করে, মানুষ রাস্তায়, মাফিয়ারা তখন দেশ চালাচ্ছিল। সেই সময় সবচেয়ে দুঃখজনক বেদনাদায়ক একটা দৃশ্য ছিল, আপনি হয়তো পরে গণমাধ্যমে সেগুলো পড়েছেন। সেটা ছিল সন্ধ্যার পর থেকে মস্কো রাস্তায় স্কুল, কলেজ, ইউনিভার্সিটির টিচাররা, বিশেষ করে মহিলা টিচাররা প্রস্টিটিউটের জন্য এই রাস্তায় নামতো, কারণ স্কুলে বেতন হতো না। তারা সেভাবে সেই দৃশ্যগুলো তখন অবলোকন করেছিল কে জানেন? এই পুতিন। ইয়ালসিনের শাসন আমলে দুর্নীতি ছিল আকাশ ছোঁয়া। এরকম সময় আবির্ভূত হলেন পুতিন, একজন শান্ত গম্ভীর মানুষ, যিনি প্রতিশ্রুতি দেন আমি রাশিয়াকে ফিরিয়ে আনবো। কিন্তু প্রশ্নটা হলো তিনি কিভাবে ক্ষমতায় এলেন? 1999 সালের অ্যাপার্টমেন্ট বোমা হামলার পর চেচেন যুদ্ধে তার কঠোর অবস্থান তাকে জনপ্রিয় করে তোলে। অনেকে বলেন এটাই তার রাজনৈতিক উত্থানের টার্নিং পয়েন্ট। কিন্তু কিছু সমালোচক প্রশ্ন তোলেন, সেই বোমা হামলা কারা করেছিল? আজও এর উত্তর বিতর্কিত, ঠিকভাবে পাওয়া যায়নি। এবার দেখি যারা পুতিনকে মহান নেতা মনে করেন তাদের যুক্তিগুলো কি। নাম্বার 1, অর্থনৈতিক পুনরুত্থান। 2000 থেকে 2008 রাশিয়ার জিডিপি প্রায় 7 গুণ বেড়েছে। দারিদ্র অর্ধেকে নেমে এসেছে, মধ্যবিত্ত শ্রেণীর তৈরি হয়েছে। তেল ও গ্যাসের দাম বৃদ্ধির সুবিধা নিয়ে তিনি অর্থনীতি স্থিতিশীল করেছেন। নাম্বার 2, শৃঙ্খলা ও স্থিতিশীলতা। 90-এর দশকের কাওয়াস শেষ হয়েছে, অলিগার্করা যারা দেশ লুট করছিল তাদের নিয়ন্ত্রণে আনা হয়েছে, রাস্তায় নিরাপত্তা ফিরেছে। নাম্বার 3, জাতীয় গর্ব পুনরুদ্ধার। সোভিয়েত পতনের পর রাশিয়ানরা অপমানিত বোধ করত, পুতিন তাদের আবার গর্বিত করেছেন। 2014 সালে ক্রিমিয়া দখলের পর তার জনপ্রিয়তা 88% ছুঁয়েছিল। নাম্বার 4, পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ। সমর্থকরা বলেন ন্যাটোর সম্প্রসারণ রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকি, পুতিন শুধু নিজের দেশকে রক্ষা করছেন। অনেক রাশিয়ানরা বিশ্বাস করেন পুতিন না থাকলে রাশিয়া আবার 90-এর দশকে ফিরে যাবে। এবার উল্টো পিঠ দেখি, যারা পুতিনকে স্বৈরশাসক বলেন তাদের পয়েন্টগুলো কি কি। নাম্বার 1, গণতন্ত্রের মৃত্যু। স্বাধীন মিডিয়া নেই, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী নেই, তারা আছে জেল বা নির্বাসনে। আদালত পুতিনের নিয়ন্ত্রণে, নির্বাচন প্রহসন বলা হচ্ছে। আলেক্স নাভালনি, বরিস নেমসভ, আন্না পলিটিভিস্কিয়া, সমালোচকদের পরিণতি সবাই জানে। নাম্বার 2, সাংবিধানিক কৌশল। সংবিধান বলে প্রেসিডেন্ট 2 টার্মের বেশি থাকতে পারবে না। পুতিন কি করলেন? 2008-এর প্রধানমন্ত্রী হলেন, মেদভেদেভকে প্রেসিডেন্ট বানালেন, তারপর আবার প্রেসিডেন্টে ফিরলেন। 2020 সালে সংবিধান পরিবর্তন করে নিজের জন্য 2036 সাল পর্যন্ত ক্ষমতার পথ খুলে দিলেন। এটা ছাড়া তার কাছে কোনো উপায় ছিল না। তিনি জানেন এই মুহূর্তে তিনি যদি সরে যান তাহলে ইউরোপ রাশিয়ার গলা টিপে ধরবে। পুতিনের আনুষ্ঠানিক বেতন, মানে যেটা বলা হয় বেতন বছরে প্রায় $1 লাখ, কিন্তু কিছু অনুসন্ধান দাবি করে তার সম্পদ হতে পারে $200 বিলিয়ন। বিলাসবহুল প্যালেস, ইয়ট সবই নথিবদ্ধ আছে। নাম্বার 4, যুদ্ধ সহিংসতা। চেচনিয়া, জর্জিয়া, সিরিয়া, ইউক্রেন, প্রতিটি সংঘাতে হাজার হাজার মানুষের মৃত্যু। 2022 সালের ইউক্রেন আক্রমণে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে অনেকে মনে করেন, কিন্তু পুতিন তার দেশ রাশিয়াকে বাঁচানোর জন্য বাধ্য হয়েছে ইউক্রেনকে আক্রমণ করার জন্য। এটা এমন একটা সিম্বল হয়ে থাকবে, পরবর্তীতে কোনো দেশ যদি রাশিয়ার দিকে তাকায় তাহলে তাদের ইউক্রেনের এই করুণ অবস্থা দেখতে হবে।
সমালোচকরা আরও কি বলেন, তাদের কাজ শুধু বলা, তারা দেশ এগিয়ে যাক এই ধরনের কোনো কাজ করে না, তারা শুধু সমালোচনাই করে। তাও শুনি তাদের কথা, তারা বলে এটা দেশ রক্ষা নয়, সাম্রাজ্যবাদী উচ্চাকাঙ্ক্ষা। এখন মজার জায়গা, বাস্তবতা কিন্তু সাদা কালো নয়, এটি জটিল ধূসর। রাশিয়ান জনমত পশ্চিমে পুতিনকে ভিলেন মনে করা হয়, মানে রাশিয়ার জনমত পশ্চিমে পুতিনকে ভিলেন মনে করে তারা, কিন্তু অনেক রাশিয়ান তাকে সত্যি সমর্থন করেন। কেন? কারণ তারা 90-এর দশকে দুঃস্বপ্ন দেখেছেন, আর যারা দেখেছেন তারাই বুঝেছেন। অনেকে বলে না, সাপে না কাটলে বোঝা যায় না বিশ্বের কি যন্ত্রণা, সেই ধরনের যারা 90 দশকে সেই সময়টা দেখেছেন আর এখন রাশিয়া দেখছেন, তারা পুতিনের সমর্থক। তাদের কাছে স্থিতিশীলতা গণতন্ত্রের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, প্রচারের ভূমিকা। তবে প্রশ্ন হলো, এই সমর্থন কতটা স্বাভাবিক? যখন সব মিডিয়া রাষ্ট্রের নিয়ন্ত্রণে, তখন মানুষ শুধু একদিকের গল্প শোনে। ঐতিহাসিক প্রেক্ষাপট, রাশিয়ার ইতিহাসে গণতন্ত্র কখনোই শক্তিশালী ছিল না। জার, কমিউনিজম, অলিগক, রাশিয়ার সবসময় শক্তিশালী নেতা দ্বারা শাসিত হয়েছে। পুতিন এই ধারারই ধারাবাহিকতা রক্ষা করে চলেছেন। ন্যাটো সম্প্রসারণ কি সত্যি রাশিয়ার জন্য হুমকি ছিল, নাকি পুতিন এটাকে অজুহাত হিসাবে ব্যবহার করেছেন? দুটো কথাই হয়তো সত্যি। চলুন তুলনা করি কিছু অন্য নেতার সাথে। লি কুয়ান ইউ সিঙ্গাপুর, কর্তৃত্ববাদী কিন্তু দেশকে উন্নত করেছেন, অনেকে তাকে মহান নেতা বলেন। রবার্ট মুগাবে, জিম্বাবুয়ে, শুরুতে স্বাধীনতার নায়ক, শেষে দুর্নীতিবাজ স্বৈরাচারী। পার্ক চুং হিং, দক্ষিণ কোরিয়া একনায়ক ছিলেন কিন্তু অর্থনৈতিকভাবে বিস্ময় তৈরি করেছেন দক্ষিণ কোরিয়াকে। পুতিন কোন ক্যাটাগরিতে পড়েন? সময় তা বলবে। তাহলে উত্তরটা কি হবে আপনাদের? পুতিন স্বৈরাচার নাকি মহান নেতা? সত্যি বলতে উত্তরটা নির্ভর করে আপনি কোথায় দাঁড়িয়ে দেখছেন তার উপর। রাশিয়ার একজন সাধারণ নাগরিকের দৃষ্টিকোণ থেকে, যিনি 90-এর দশকে খেতে পাননি, এখন চাকরি আছে, জীবনযাত্রা ভালো, তার কাছে পুতিন হয়তো ত্রাণকর্তা। একজন রাজনৈতিক বন্দীর দৃষ্টিকোণ থেকে যদি দেখেন, যিনি মত প্রকাশ করতে গিয়ে জেলে পড়ছেন, তার কাছে পুতিন স্বৈরাচারী। ইতিহাস বলবে পুতিন আসলে কি ছিলেন, কিন্তু এখন বাস্তবতা হলো তিনি একজন অত্যন্ত জটিল, দূরদর্শী আর শক্তিশালী নেতা। হয়তো তিনি দুটোই, একজন নেতা যিনি দেশকে উন্নত করেছেন, আবার একই সাথে দেশের গণতন্ত্র নিয়ে তার দৃষ্টিভঙ্গি একেবারে আলাদা। আপনার মতামত কি? কমেন্টে জানান। পুতিন স্বৈরাচার নাকি মহান নেতা, আর কেন? মনে রাখবেন, সত্য খুঁজে পাওয়ার জন্য আমাদের সব দিক থেকে শুনতে হবে, শুধু এক দিক থেকে নয়। খবর সংযোগের বিহাইন্ড দ্য সিন অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, সৌদি আরব, কুয়েত, দুবাই, মধ্যপ্রাচ্য, যেখান থেকে দেখুন না কেন, আমরা আপনার মতামত শুনতে চাই। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজ এ পর্যন্ত। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। প্রতিশ্রুতি থাকলেও কাল একই সময় আবার ফিরব নতুন টপিক, গভীর বিশ্লেষণ আর আরও বড় দৃষ্টিভঙ্গি নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।